হ্যালো এভরিওয়ান। মাঝরাত্রে হঠাৎ করে আমাদের কাপ মাসেলে একটা ট্রিমেন্ডাস ব্যথা হঠাৎ করে শুরু হয়। আমরা হয়তো সেই সময়টায় তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে কোনো রকম ভাবে পা সোজা করতে পারি না। এরকম সমস্যা আমার মনে হয় 30 থেকে 40% লোকের কিন্তু হামেশাই দেখা যায়। ম্যাক্সিমাম কিছু কারণ থাকে, নর্মাল কিছু ফ্যাক্টর ক্রিয়েট করে, আবার কিছু তেমন কোনো সিরিয়াস ব্যাপার থাকে না। আবার কিছু কিছু কন্ডিশনে এতটাই সিরিয়াস ব্যাপার থাকে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়ে, না হলে আস্তে আস্তে সিরিয়াস কন্ডিশনে পৌঁছানো যায়, ইজিলি পৌঁছে যায়। তাই আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পেইন ইন কাপ মাসল স্পেশালি অ্যাট নাইট। এর পেছনে টোটাল কারণটা কি আছে এবং হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এটা প্রিভেন্ট কি করে করবো, এবং অবশ্যই লাস্টলি এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কি আছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করার জন্য। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালিচক 3 রুরাল হাসপাতাল। সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এরকম হঠাৎ করে যদি কাপ মাসলসে পেন হয়, তো সাধারণত এটা স্পেসিফিক যে কারণ সেটা হচ্ছে একটা গ্রোয়িং পেন। বাচ্চারা একটা গ্রোয়িং পেনের জন্য এই সমস্যাটা স্পেশালি হয়। বাচ্চারা একটা বাড়ে, তার জন্য ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় এবং তার সাথে বোনস গুলো আস্তে আস্তে বড় হয়, এতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হওয়ার জন্য এই সমস্যাটা বেসিক্যালি বাচ্চাদের ক্ষেত্রে বা কিডসদের ক্ষেত্রে সব থেকে বেশি দেখা যায়। আবার মাসলস ওভার ইউজের জন্য বাচ্চাদের ক্ষেত্রেও এটা হতে পারে। সারাদিন প্রচন্ড খেলাধুলা করেছে, দৌড়ঝাঁপ করেছে, হঠাৎ করে রাতে যখন রেস্ট পাচ্ছে হঠাৎ করে এই ধরনের প্রবলেম আসতে পারে। তার সাথে ভাইরাল কিছু ইনফেকশন, ইনফ্লুয়েঞ্জা কিছু বা ভাইরাল অন্য কোনো ডিজিজের জন্য অনেক সময় এটা প্রবলেম কিন্তু আসতে পারে। তারপরে 4 নম্বর হচ্ছে একটা মাসলস ক্র্যাম্প হতে পারে। সার্টেনলি একটা মাসলস ক্র্যাম্প হঠাৎ করে হতে পারে। তার জন্য কারণটা হচ্ছে ডিহাইড্রেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কারণ। হয়তো সারাদিন এতটাই হয়তো জল কম খাওয়া হয়েছে বা এতটাই সোয়েটিং হয়েছে বা ডায়রিয়া প্রচুর হয়েছে, তার জন্য অনেক সময় এই প্রবলেম আসতে পারে, মাসলস ক্র্যাম্প আসতে পারে। এটা বেসিক্যালি কি হয়, ডিহাইড্রেশন হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, পটাশিয়াম এগুলো আস্তে আস্তে কমে যেতে থাকে, ঠিকঠাক মিনারেলস ঠিকঠাক থাকে না, তার জন্য এই সমস্যাটা বেশি হয়। আবার ওভার ইউজ বা তার সঙ্গে ফ্যাটিগ অফ মাসল, প্রচুর এক্সারসাইজ হয়তো হয়েছে বা স্ট্রেন, সারাদিন প্রচন্ড পরিশ্রম হয়েছে, বারে বারে সিঁড়ি দিয়ে উঠেছে নেমেছে, তার জন্য এই প্রবলেমটা অনেক সময় আসে। অনেকক্ষণ ধরে বসে আছে, হয়তো প্রলং সিটিং বা ইমপ্রপার স্লিপ পজিশন, রাতে হয়তো আমরা ঘুমোচ্ছি ঠিকঠাক, হয়তো পজিশন ঠিকঠাক নিতে পারেনি, তার জন্য অনেক সময় এই প্রবলেম আসতে পারে। আবার কিছু মেডিকেশন আছে, ডায়ুরেটিক কিছু মেডিসিন আছে, তার জন্য অনেক সময় এই কাপ মাসলস পেন হতে পারে, যেটা মাসলস ক্র্যাম্প আসতে পারে। 3 নম্বর হচ্ছে পেরিফেরাল আর্টারি ডিজিজ, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সাধারণত পুয়ার ব্লাড ফ্লোর জন্য অনেক সময় এই ধরনের মাসলস ক্র্যাম্প আসতে পারে। তার কারণ হচ্ছে ব্লাড সাপ্লাইটা কমে যায়, তার জন্য মাসলসে ক্র্যাম্পিংটা হয়। তার প্রধান কারণ হচ্ছে আর্টারি ন্যারো হওয়ার জন্য, আর্টারি কনস্ট্রিকশন হওয়ার জন্য। এটা স্পেশালি হয় যখন একটু চলাফেরা করতে যায়, তার কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশনটা তখন বেড়ে যায়, চলাফেরা করলেই ব্যথা বাড়ে এবং রেস্ট নিলে কিন্তু ব্যথা কমতে থাকে। যখন সিভিয়ারিটি বেশি হয়, যখন এরকম কনস্ট্রিকশন বা তার সাথে সাথে ন্যারোয়িং আর্টারিজ মোর সিরিয়াস হয়ে যায়, তখন ইভেন রেস্টের সময় কিন্তু ব্যথা বাড়ে। ডিপ ভেন থ্রম্বোসিস একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ। ব্লাড ক্লট থাকে ডিপ ভেনে ইন দ্য লেগ, হঠাৎ করে হয়তো ব্লাড ক্লটিং হয়ে গেছে, তার জন্য কি সাইন পাবো আমরা, সোয়েলিং থেকে যাবে লেগটা, তার সাথে রেডনেস থাকবে, একটা গরম প্রচন্ড থাকবে এবং টেন্ডারনেস, হাত দেওয়া যাবে না, এত ব্যথা করবে। তো এই হিস্ট্রিগুলো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে নিউরোলজিক্যাল কিছু কমপ্লেন, নার্ভ কম্প্রেশন বা নিউরোপ্যাথি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেমন সায়াটিকা বা ডায়াবেটিস বা নিউরাল টিউব ডিফেক্ট, কিছু নিউরোপ্যাথি কিছু প্রবলেম, তার জন্য বেসিক্যালি এই প্রবলেমগুলো অনেক সময় আসতে পারে। তার সিমটম কি থাকবে, একটা বার্নিং থাকবে, টিংলিং সেন্সেশন থাকবে, একটা ঝিনঝিনাই ভাব, একটা নামনেস সেন্সেশন থাকবে। এরকম একটা সিমটম কিন্তু স্পেশালি নিউরোলজিক্যাল কমপ্লেনের সময় এই সিমটমগুলো লক্ষ্য করা যাবে। তার সাথেই অবশ্যই কিন্তু পেন ইন কাপ মাসলস। 7 নম্বর হচ্ছে রেস্টলেস লেগ সিনড্রোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা। সাধারণত আমরা রাতে যারা ঘুমায়, অনেকজন কি করে কনস্ট্যান্ট লেগটা কিন্তু রেস্টলেস করে, এক জায়গা থেকে অন্য জায়গায় কনস্ট্যান্ট, কিন্তু কোনো রকম ভাবে প্লিজেন্ট হয় না, আনপ্লিজেন্ট থাকে লেগটা। তার জন্য অনেক সময় এই কারণের জন্য কাপ মাসলস পেন স্পেশাল নাইটে হতে পারে। 8 নম্বর হচ্ছে মিনারেল কিছু ডেফিসিয়েন্সি আছে, তার কারণে এই প্রবলেমটা অনেক সময় হয়। 9 নম্বর মেডিসিনের কিছু সাইড ইফেক্ট আছে, যে মেডিসিন সাইড ইফেক্ট যেগুলো অ্যান্টিবায়োটিক কিছু স্পেসিফিক বা কিছু ডায়ুরেটিক কিছু খাওয়া যায়, অনেক সময় পিল কিছু খাওয়ার জন্য অনেক সময় প্রবলেম আসতে পারে। তো কিছু মেডিসিনাল কিছু সাইড ইফেক্টের জন্য অনেক সময় এই সমস্যাগুলো হয়।
তো টোটাল যে কারণটা আমি বললাম, স্পেশালি চিলড্রেন থেকে শুরু করে, মিডল এজ থেকে শুরু করে, ওল্ড এজ থেকে শুরু করে, যে কারণগুলো বললাম প্রত্যেকটা কারণ হাইলি রেসপন্সিবল এবং প্রত্যেকটা কারণ ইম্পর্টেন্স। আমরা যদি এই কারণগুলোকে ভালো করে জানি তাহলে অবশ্যই কাপ ইন মাসলস এর পেন কিন্তু কি করে কমবে আমরা জানতে পারবো। এবার আমরা আলোচনা করবো হাউ টু প্রিভেন্ট ইট, আমরা এটা কি করে প্রিভেন্ট করব। প্রথম যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তা আমাদের যদি হঠাৎ করে কাপ মাসলস পেন হয়, ইমিডিয়েট উঠে বসে ওই জায়গাটা জেন্টল মাসল স্ট্রেচিং করতে হবে। স্ট্রেচিং জেন্টল কাপ মাসলসটাকে অন্তত 3 থেকে 4 মিনিট ধরে স্ট্রেচ করলে আস্তে আস্তে মাসলসটাকে নর্মাল আসবে। এবং অবশ্যই ওই সময়টা হাইড্রেট বেশি হতে হবে, আমাদের জল বেশি বেশি করে খেতে হবে, এবং নুন পানি শরবত আমরা খেতে পারি, সোডিয়াম লেভেলটা বাড়বে তাতে। এবং তার সাথে সাথে অবশ্যই যদি আমরা কিছু অবশ্যই ওই টাইমটাতে একটা যারা প্রচুর সোয়েটিং হচ্ছে, অনেক সময় সোয়েটিং ওই সময়টা অনেক সময় হতে পারে, তার জন্য কিন্তু অনেক সময় আমাদের জল বেশি খেতে হবে ফর ডিহাইড্রেশন কমানোর জন্য। এবং অ্যাভয়েড করতে হবে স্পেশালি অ্যালকোহল, ক্যাফাইন, এগুলো আমাকে অ্যাভয়েড করতে হবে। গ্রিন টি আমি খেতে বলতে পারি, এগুলো খেলে অনেক সময় এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমতে শুরু হয়। 3 নাম্বার হচ্ছে ব্যালেন্স ইওর ইলেকট্রোলাইট। ম্যাগনেসিয়াম আমাদের অবশ্যই খেতে হবে, স্পেশালি বাইরের কিছু ফুডে ম্যাগনেসিয়াম আছে, যে ম্যাগনেসিয়ামগুলো খেলে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক রাখে। তার মধ্যে লিফি গ্রিন ভেজিটেবল প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, নাটসে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম আছে, হোল গ্রেন আমরা খেতে পারি, এতেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে। পটাশিয়াম আমরা খেতে পারি, ব্যানানা, অরেঞ্জ, পটাশিয়াম, তার সাথে সাথে পটেটো, এগুলো আমরা খেলে কিন্তু পটাশিয়াম লেভেলটা বাড়বে, এতেও কিন্তু মিনারেলসটা ঠিকঠাক থাকবে। ক্যালসিয়াম স্পেশালি ডেয়ারি প্রোডাক্ট বা গরুর দুধ আমরা খেতে পারি, ব্যানানা আমরা প্রচুর পরিমাণে খেতে পারি, নাটসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। তো এগুলো যদি আমরা খাই তাহলে অবশ্যই আমাদের যে কাপ মাসলস পেন হচ্ছে, সেই কাপ মাসলস পেন যদি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রোলাইট জন্য যদি হয়, সেটা কভার হবে এবং আস্তে আস্তে কমতে থাকবে। অ্যাডজাস্টেবল স্লিপ পজিশন অবশ্যই মেনটেন করতে হবে। আমরা যদি দেখা যায় একটা পজিশনে ঘুমিয়ে থাকার পর থেকে প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। ওই জায়গাটা অনেক সময় আমাকে একটা গরম করতে পারি, আমি গরম সেক দিতে পারি এবং ম্যাসেজ করলে অনেকটা আমাকে বেটার ফিল করবে। অবশ্যই অ্যাভয়েড টু প্রলং সিটিং এবং প্রলং স্ট্যান্ডিং বা ওয়াকিং, এটা আমাকে অ্যাভয়েড করতে হবে। লং টাইম ধরে যে সিট বসে থাকা, লং টাইম ধরে হাঁটা এবং লং টাইম ধরে দাঁড়িয়ে থাকা, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। যাদের প্রফেশন আছে অন্তত একটু মাঝে মাঝে গ্যাপ দিয়ে কিন্তু কাজ করতে হবে। তো টোটাল হাউ টু প্রিভেন্ট ইট, কি করে আমরা প্রিভেন্ট করব সেটা ডেফিনেটলি আলোচনা করলাম। এই প্রিভেনশনটা যদি আমরা মানি তাহলে তার সাথে সাথে যে কাপ মাসলস পেন সম্পূর্ণভাবে কমবে। মেডিসিন আমরা কি খাবো, স্পেসিফিক কি ওষুধ আমরা দিতে পারি। হোমিওপ্যাথিক্যালি যে মেডিসিনগুলো নাম বলবো, এক্সেলেন্ট রেজাল্ট আছে ইন কেস অফ কাপ মাসলস পেন। আমরা এই মেডিসিনগুলো আমরা অবশ্যই সিমটম সিমিলারিটি করে খাওয়া প্রয়োজন, আমার অবশ্যই খাওয়া দরকার আছে। কুপ্রাম মেটালিকাম ইজ এক্সেলেন্ট মেডিসিন। কুপ্রাম কখন আমরা দেবো, যখন এরকম ধরনের হঠাৎ করে মাসলস স্প্যাজম, মাসলস পেন একটা থাকবে, স্পেশালি কাপ মাসলস প্রচন্ড সিভিয়ারিটি হবে, তখন কুপ্রাম 30 পাওয়ার দিনে 2 বার করে অন্তত 3 থেকে 4 দিন দিলে সম্পূর্ণভাবে সমস্যার সমাধান হবে। ম্যাকফস আমরা দিতে পারি। ম্যাকফস যদি দেওয়ার পর কখন দেবো, 30 পোটেন্সি ম্যাকফস দেবো যখন এরকম একটা ব্যথা থাকবে, গরম অ্যাপ্লিকেশনে বেটার ফিল করবে, স্পেশালি নাইটে অ্যাগ্রাভেট করবে। এরকম যদি একটা হিস্ট্রি থাকে, ম্যাকফস 30 পাওয়ার দিনে 4 বার করে অন্তত 5 থেকে 6 দিন যদি আমি চালাই, তাতেও সম্পূর্ণভাবে সুস্থ হবে। ক্যালকের কাপ দিতে পারে, স্পেশালি যারা ওবেস পার্সন আছে, এরকম হঠাৎ করে নাইট পেন হচ্ছে, খুব উইক, ইজিলি টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড যাদের আছে, ডিমের প্রতি চাহিদা আছে, অল্পতেই ঘেমে যায় প্রচন্ড বেশি, ডিহাইড্রেশন ইজিলি হয়, তাদের ক্ষেত্রে আমি ক্যালকেরিয়া কার্ব অন্তত 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালে সম্পূর্ণভাবে সমাধান হবে। ক্যালকেরিয়া ফস দিতে পারি ইন কেস অফ চাইল্ডের ক্ষেত্রে বা চিলড্রেন, যারা গ্রোয়িং চিলড্রেন হয় তাদের ক্ষেত্রে দারুণ রেসপন্স করে। কখন আমরা দেবো, যখন এই ধরনের হঠাৎ করে পেন স্পেশালি হয় এবং তার সাথে সাথে একটা মাংসের প্রতি চাহিদা থাকবে, এবং অবশ্যই তার সাথে সাথে ইজিলি টেন্ডেন্সি টু ক্যাল যদি থাকে, তাহলে আমি ক্যালকেরিয়া ফস 30 পোটেন্সি দিনে 3 বার করে অন্তত 4 থেকে 5 দিন চালালেও সম্পূর্ণভাবে কমবে। আর্নিকা আমি দিতে পারি। আর্নিকা কখন দেবো, যখন প্রচন্ড হয়তো আঘাত লেগে গেছে কোনো একটা জায়গাতে, দৌড়ঝাঁপ করতে মাসল স্ট্রেন, মাসল পেন হয়েছে, ওই সময় আমরা আর্নিকা 30 পাওয়ারে দিনে 4 বার করে যদি 7 দিন চালাই, তাতেও কিন্তু অনেক বেটার ফিল করবে। রাস্টাক্স আমি দিতে পারি যখন প্রচুর ওভার এক্সারশন হয়েছে, প্রচুর খাটাখাটি হয়েছে, নর্মাল থেকে বেশি অনেকক্ষণ হয়তো হাঁটাহাঁটি হয়েছে, সেই ক্ষেত্রে আমি রাস্টাক্স 30 পাওয়ারে দিনে 4 বার করে যদি আমি অন্তত 4 থেকে 5 দিন দিই, তাতেও কিন্তু কাপ মাসলস পেন সম্পূর্ণভাবে সুস্থ হবে। কস্টিকাম আমি দিতে পারি স্পেশালি ওল্ড এজ পার্সনদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে হঠাৎ করে এরকম কাপ মাসলস পেন হচ্ছে, হঠাৎ করে রাতে ঘুম থেকে স্বাধীন উঠে বসছে, এবং তার সাথে সাথে একটা জয়েন্ট স্টিফনেস, তার সঙ্গে পেনের যদি হিস্ট্রি থাকে, কস্টিকাম 30 পাওয়ারের অন্তত দিনে 2 বার করে 3 থেকে 4 দিন সম্পূর্ণভাবে সমাধান হবে।
সালফার আমি কখন দেব? যখন এরকম একটা হিস্ট্রি নিয়ে আসবে, সার্টেন পেন স্পেশালি অ্যাট নাইট, তার সাথে একটা স্কিনের প্রবলেম থাকবে, তার সাথে একটা মিষ্টির প্রতি চাহিদা থাকবে এবং প্রচন্ড অলসতা থাকবে, স্পেশালি রিলিফ পেনটা বাই মেসেজ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন, এরকম যদি হিস্ট্রি থাকে, সালফার অন্তত 200 দিনে 2বার 3 থেকে 4 দিনের বেশি দেওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণভাবে সমাধান হবে। আরো প্রচুর মেডিসিন হোমিওপ্যাথিক্যালি আছে, কিন্তু যে ওষুধগুলোর কথা বললাম এক্সেলেন্ট রেজাল্ট এই ওষুধগুলো আমরা অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথির নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমাদের স্ট্রিকিং করে ওষুধ খাওয়ার নিয়ম, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে ওষুধ শেয়ার করলাম। আপনাদের যদি সিমটম মিলে তাহলে ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন, ডেফিনেটলি আপনারা বেটার ফিল করবে। তো আপাতত আজকে এটুকুই। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করুন এবং প্রিভিয়াসলি প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।